গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ সিরিজের গল্প সীমান্তহীরা পর্ব ১। কিছুদিন যাবৎ ব্যোমকেশের হাতে কোনো কাজকর্ম ছিল না। এদেশের লোকের কেমন বদ অভ্যাস, ছোটখাটো চুরিচামারি হইলে বেবাক হজম করিয়া যায়, পুলিশে পর্যন্ত খবর দেয় না। হয়তো তাহারা ভাবে সুখের চেয়ে স্বস্তি ভালো। নেহাত যখন গুরুতর কিছু ঘটিয়া যায় তখন সংবাদটা পুলিশ পর্যন্ত পৌঁছায় বটে, কিন্তু গার্ডের কড়ি খরচ করিয়া বেসরকারি গোয়েন্দা নিযুক্ত করিবার মতো উদ্যোগ বা আগ্রহ কারোরই দেখা যায় না। কিছুদিন হাহুতাশ ও পুলিশকে গালিগালাজ করিয়া অবশেষে তাহারা ক্ষান্ত হয়। খুন জখম ইত্যাদিও যে আমাদের দেশে হয় না এমন নহে, কিন্তু তাহার মধ্যে বুদ্ধি বা চতুরতার লক্ষণ লেশমাত্র দেখা যায় না। রাগের মাথায় খুন করিয়া হত্যাকারী তৎক্ষণাৎ ধরা পড়িয়া যায় এবং সরকারের পুলিশ তাহাকে হাজতজাত করিয়া অচিরাত ফাঁসিকাষ্ঠে ঝুলাইয়া দেয়। সুতরাং সত্যান্বেষী ব্যোমকেশের পক্ষে সত্য অন্বেষণের সুযোগ যে বিরল হইয়া পড়িবে ইহা বিচিত্র নয়। ব্যোমকেশের অবশ্য সেদিকে লক্ষ্যই ছিল না। সে সংবাদপত্রের প্রথম পৃষ্ঠায় উত্তর পশ্চিম কোণ হইতে শেষ পৃষ্ঠার দক্ষিণ পূর্ব কোণ পর্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে পড়িয়া বাকি সময়টুকু নিজের লাইব্রেরি ঘরে দ্বার বন্ধ করিয়া কাটাইয়া দিতেছিল। আমার কিন্তু এই একটানা অবকাশ অসহ্য হইয়া উঠিয়াছিল। যদিচ অপরাধের অনুসন্ধান করা আমার কাজ নহে, গল্প লিখিয়া বাঙালি পাঠকের চিত্তবিনোদন রূপ অবৈধানিক কার্যকেই জীবনের ব্রত করিয়াছি। তবু চোর ধরার যে একটা অপূর্ব মাদকতা আছে তাহা অস্বীকার করিবার উপায় নেই। নেশার বস্তুর মতো এই উত্তেজনার উপাদান যথাসময়ে উপস্থিত না হইলে মন একেবারে বিকল হইয়া যায় এবং জীবনটাই লবণহীন ব্যঞ্জনের মতো বিস্বাদ থাকে। তাই সেদিন সকালবেলা চা পান করিতে করিতে ব্যোমকেশকে বলিলা, কি হে, বাংলাদেশের চোরছ্যাচরগুলো কি সব সাধু সন্ন্যাসী হয়ে গেল নাকি? ব্যোমকেশ হাসিয়া বলিল, না, তার প্রমাণ তো খবরের কাগজে রোজই পাচ্ছি। তা তো পাচ্ছি, কিন্তু আমাদের কাছে আসছে কই? আসবে, চারে যখন মাছ আসবার তখনই আসে, তাকে জোর করে ধরে আনা যায় না। তুমি কিছু অধৈর্য হয়ে পড়েছ দেখছি। ধৈর্যং রহু। আসল কথা, আমাদের দেশে প্রতিভাবান বদমায়েশ প্যারাডক্স হয়ে যাচ্ছে। কি করব, দোষ আমার নয়, দোষ তোমাদের দীনাহীনা পিছুটি নয়না বঙ্গভাষার। প্রতিভাবান বদমায়েশ খুব অল্প স্বল্পই আছে। পুলিশ কোর্টের রিপোর্টে যাদের নাম দেখতে পাও তারা চুনোপটি। যারা গভীর জলের মাছ তারা কদাচিৎ চারে এসে ঘাই মারে। আমি তাদেরই খেলিয়ে তুলতে চাই। জানো তো যে পুকুরের দু চারটে বড় বড় রুই কাতলা আছে, সেই পুকুরে ছিপ ফেলেই শিকারীর আনন্দ। আমি বলিলাম, তোমার উপমাগুলো থেকে বেজায় আষ্টে গন্ধ বেরোচ্ছে। মনস্তত্ত্ববিদ যদি এখানে কেউ থাকতেন তিনি নির্ভয়ে বলে দিতে যে তুমি সত্য অন্বেষণ ছেড়ে শীঘ্রই মাছের ব্যবসা আরম্ভ করবে। ব্যোমকেশ বলিল, তাহলে মনস্তত্ত্ববিদ মহাশয় নিদারুণ ভুল করতেন। যে লোক মাছের সম্বন্ধে গবেষণা করে সে জলচর জীবের কখনো নাম শোনেনি। এ হচ্ছে আজকালকার নতুন বিধি। তোমরা আধুনিক গল্প লেখকের দল এই কথাটাই আজকাল প্রমাণ করছ। আমি ক্ষুব্ধ হইয়া বলিলাম, ভাই, আমরা ঘরের খেয়ে বনের মোস্তারাই, প্রতিদানের আশা না করে শুধু আনন্দ যোগাই। তবু কি তোমাদের মন ওঠে না? এর চেয়ে বেশি যদি চাও তাহলে নগদ কিছু ছাড়তে হবে। দরজায় কড়া নাড়িয়া চিঠি হাই বলিয়া ডাকপিয়ন প্রবেশ করিল। আমাদের জীবনের ডাকপিয়নের সমাগম এতই অপ্রচুর যে মুহূর্ত মধ্যে সাহিত্যিক জীবনের দুঃখদীনতা ভুলিয়া গেলাম। গলা বাড়াইয়া দেখিলাম একখানা এনশিওর করা খাম ব্যোমকেশের নামে এসেছে। খাম ছিঁড়িয়া ব্যোমকেশ যখন চিঠি বাহির করিল তখন কৌতূহল আরো বাড়িয়া গেল।
ব্রঞ্জ ব্রু কালিতে ছাপা মনোগ্রামযুক্ত পুরো কাগজে লেখা চিঠি এবং সেই সঙ্গে পিন দিয়ে আটা একটা ১০০ টাকার নোট। চিঠিখানি ছোট। ব্যোমকেশ পড়িয়া সহস্র মুখে আমার হাতে দিয়া বলিল, এ নাও, গুরুতর ব্যাপার। উত্তরবঙ্গের বুনিয়াদী জমিদার গৃহে রোমাঞ্চকর রহস্যের আবির্ভাব। সেই রহস্য উদ্ঘাটিত করবার জন্য জোর তাগাদা এসেছে। পত্রপাঠ যাওয়া চাই, এমনকি ১০০ টাকা অগ্রিম রাহা খরচ পর্যন্ত এসে হাজির। চিঠির শিরোনামায় কোনো এক বিখ্যাত জমিদার স্টেটের না। জমিদার স্বয়ং চিঠি লেখেন নাই, তার সেক্রেটারি ইংরেজিতে টাইপ করিয়া যাহা লিখিয়াছেন তাহার মর্ম এই, প্রিয় মহাশয়, কুমার শ্রী ত্রিবেন্দ্রনাথ নারায়ণ রায় মহাশয় কর্তৃক আদিষ্ট হইয়া আমি আপনাকে জানাইতেছি যে তিনি আপনার নাম শুনিয়াছে। একটা বিশেষ জরুরি কার্যে তিনি আপনার সাহায্য ও পরামর্শ লইতে ইচ্ছা করেন। অতএব আপনি অবিলম্বে এখানে আসিয়া তাহার সহিত সাক্ষাৎ করিলে বাধিত বইন। পথ খরচের জন্য ১০০ টাকার নোট এর সঙ্গে পাঠাইলাম। আপনি কোন ট্রেনে আসিতেছেন তার যোগে জানাইলেই স্টেশনে গাড়ি উপস্থিত থাকিবে। ইতি। পত্র হইতে আর কোনো তথ্য সংগ্রহ করা গেল না। পত্র ফিরাইয়া দিয়া বলিলাম, তাই তো হে, ব্যাপারটা সত্যি গুরুতর ঠেকছে। জরুরি কার্যটি কি চিঠির কাগজ বা ছাপার হরফ থেকে কিছু অনুমান করতে পারলে? তোমার তো ওসব বিদ্যা আছে। কিছু না, তবে আমাদের দেশের জমিদার বাবুদের যতদূর জানি, খুব সম্ভব কুমার ত্রিবেন্দ্র নারায়ণ বাহাদুর রাত্রে স্বপ্ন দেখেছেন যে তার পোষা হাতিটি পাশের জমিদার চুরি করে নিয়ে গেছে। তাই শঙ্কিত হয়ে তিনি গোয়েন্দা তলব করেছে। না না, অতটা নয়। দেখছ না একেবারে গোড়াতে এতগুলো টাকা খরচ করে ফেলেছেন। ভেতরে নিশ্চয়ই কোনো বড় রকমের গোলমাল আছে। ওইটাই তোমাদের ভূত। বড় লোক রুগী হলে মনে করো ব্যাধিও বড় রকম হবে। দেখা যায় ঠিক কিন্তু তার উল্টো। বড় লোকের ফুসকুড়ি হলে ডাক্তার আসে, কিন্তু গরিবের একেবারে নাভিশ্বাস না উঠলে ডাক্তার বৈদ্যের কথা মনে পড়ে না। যা হোক, কি ঠিক করলে, যাবে নাকি? ব্যোমকেশ একটু ভাবিয়া বলিল, হাতে যখন কোনো কাজ নেই তখন চলো দুদিনের জন্য একটু ঘুরে আসা যাক। আর কিছু হোক না হোক, নতুন দেশ তো দেখা হবে। তুমিও বোধহয় ও অঞ্চলে কখনো যাওনি। যদিচ যাইবার ইচ্ছা ১৬ আনা ছিল, তবু ক্ষীণভাবে আপত্তি করিলাম। আমার যাওয়াটা কি ঠিক হবে? তোমাকে ডেকেছে। ব্যোমকেশ হাসিয়া বলিল, দোষ কি? একজনের বদলে দুজন গেলে কুমার বাহাদুর বরঞ্চ খুশি হবেন। ধনক্ষয় যখন অন্যের হচ্ছে, তখন যাওয়াটা তো একটা কর্তব্য বিশেষ। শাস্ত্রে লিখেছে, সর্বদা পরের পয়সায় তীর্থ ভ্রমণ করবে। কোন শাস্ত্রে এমন জ্ঞানগর্ভ নীতি উপদেশ আছে যদিও স্মরণ করিতে পারিলাম না, তবু সহজেই রাজি হইয়া গেলাম। সেদিন সন্ধ্যার গাড়িতে যাত্রা করিলাম। পথে উল্লেখযোগ্য কিছু ঘটিল না, তবু একটি অত্যন্ত মিশুক ভদ্রলোকের সহিত আলাপ হইল। সেকেন্ড ক্লাস কামরায় আমরা ৩ জন ছাড়া আর কেহ ছিল না। একথা সে কথার পর ভদ্রলোকটি জিজ্ঞাসা করিলেন, মশাইদের কদ্দূর যাওয়া হয়েছে? প্রত্যুত্তরে ব্যোমকেশ মধুর হাসিয়া কহিল, মশায়ের কদ্দূর যাওয়া হবে? পাল্টা প্রশ্নে কিছুক্ষণ বিমূঢ় হইয়া থাকিয়া ভদ্রলোকটি আমতা আমতা করিয়া বলিলেন, আমি এই পরের স্টেশনে নাম নিব। ব্যোমকেশ পূর্ববৎ মধুর স্বরে বলিল, আমরাও তার পরের স্টেশনে নেমে যাব। অহেতুক মিথ্যা কথা বলার প্রয়োজন ছিল না, কিন্তু ব্যোমকেশের কোনো মতলব আছে বুঝিয়া আমি কিছু বলিলাম না। গাড়ি থামতেই ভদ্রলোক নামিয়া গেলেন। রাত্রি হইয়াছিল। প্ল্যাটফর্মের ভিড়ে তিনি নিমেষ মধ্যে কোথায় মিলাইয়া গেলেন। তাহাকে আর দেখতে পাইলাম না। ২-৩ স্টেশন পরে জানালার কাছ নামাইয়া বাইরে কলা বাড়াইয়াছি। হঠাৎ দেখিলাম পাশের একটা ইন্টার ক্লাসের কামরার জানালায়
মাথা বাহির করিয়া ভদ্রলোকটি আমাদের গাড়ির দিকে তাকায় আছেন। চোখাচোখি হইবা মাত্র তিনি বিদ্যুৎ বেগে মাথা টানিয়া লইলে। আমি উত্তেজিতভাবে ব্যোমকেশের দিকে ফিরিয়া বলিলাম, ওহে। ব্যোমকেশ বলিল, জানি। ভদ্রলোক পাশের গাড়িতে উঠেছে। ব্যাপারটা যতটা তুচ্ছ মনে করেছিলাম, দেখছি তা নয়, ভালোই। তারপর প্রায় প্রতি স্টেশনেই জানালা দিয়া গলা বাড়াইয়া দেখিয়াছি, কিন্তু সে ভদ্রলোকের চুলের টিকি পর্যন্ত দেখতে পাই নাই। পরদিন ভোর না হতেই গন্তব্যস্থানে পৌঁছালাম। স্টেশনটি ছোট, সেখান হইতে প্রায় ৬-৭ মাইল মোটরে যাইতে হবে। একখানি দামি মোটর লইয়া জমিদারের একজন কর্মচারী উপস্থিত ছিলেন। তিনি আমাদের সাদরে অভ্যর্থনা করিলেন। আমরা মোটরে বসিলাম। অতঃপর নির্জন পথ দিয়া মোটর নিঃশব্দে ছুটিয়া চলিল। কর্মচারীটি প্রবীণ এবং বিচক্ষণ। ব্যোমকেশ কৌশলে তাহাকে ২-১টি প্রশ্ন করিতেই তিনি বলিলেন, আমি কিছু জানি না মশাই, শুধু আপনাদের স্টেশন থেকে যাওয়ার হুকুম পেয়েছিলাম, তাই নিয়ে যাচ্ছি। আমরা মুখ তাকাতাকি করলাম, আর কোনো কথা হইল না। পরে জমিদার ভবনে পৌঁছে দেখিলাম সে এক এলাহি কাণ্ড। মাঠের মাঝখানে যেন ইন্দ্রপুরী বসে আছে, প্রকাণ্ড সাবেক ৫ মহল ইমারত, তাহাকে ঘিরিয়া প্রায় ৩০-৪০ বিঘা জমির উপর বাগান, ইট হাউস, পুষ্করিণী, টেনিস কোর্ট, কাচারি বাড়ি, অতিথিশালা, পোস্ট অফিস, আরও কত কি। চারিদিকে লস্কর, পেয়াদা, গোমস্তা, সরকার, খাতক, প্রজার ভিড় লাগিয়া গিয়েছে। আমাদের মোটর বাড়ির সম্মুখে থামিতেই জমিদারের প্রাইভেট সেক্রেটারি স্বয়ং আসিয়া আমাদের সমাদর করিয়া ভিতরে নিয়ে গেলেন। একটা আস্ত মহল আমাদের জন্য নির্দিষ্ট হইয়াছিল। সেক্রেটারি বলিলেন, আপনারা হাত মুখ ধুয়ে জলযোগ করে নিন, ততক্ষণে কুমার বাহাদুরও আপনাদের সঙ্গে দেখা করবার জন্য প্রস্তুত হয়ে যাবে। স্নানাদি সারিয়া বাহির হইতেই প্রচুর প্রাতরাশ আসিয়া উপস্থিত হইল। তাহার যথারীতি ধ্বংস সাধন করিয়া তীব্র মনে ধূমপান করিতেছি। এমন সময় সেক্রেটারি আসিয়া বলিলেন, কুমার বাহাদুর লাইব্রেরি ঘরে আপনাদের জন্য অপেক্ষা করছে। যদি আপনাদের অবসর হয়ে থাকে আমার সঙ্গে আসুন। আমরা উঠিয়া তাহাকে অনুসরণ করিলাম। রাত সকাশে যাইতেছি এমন একটা ভাব লইয়া লাইব্রেরি ঘরে প্রবেশ করিলাম। কুমার কুমার ত্রিবেন্দ্র নারায়ণ নাম হইতে আরম্ভ করিয়া সর্ববিষয়ে বিরাট আড়ম্বর দেখিয়া মনের মধ্যে কুমার বাহাদুর সম্বন্ধে একটা গুরুগম্ভীর ধারণা জন্মাইয়াছিল। কিন্তু তাহার সম্মুখে উপস্থিত হইয়া সে ভ্রম খুঁজিয়া গেল। দেখিলাম আমাদেরই মতো সাধারণ পাঞ্জাবি পরা একজন সহাস্যমুখ যুবাকুলিশ, গৌরবর্ণ, সুশ্রী চেহারা, ব্যবহারে তিলমাত্র আড়ম্বর নাই। আমরা যাইতে চেয়ার হইতে উঠিয়া আগেই হাত তুলিয়া নমস্কার করিলে। পলকের জন্য একটু দ্বিধা করিয়া ব্যোমকেশকে বলিলেন, আপনি ব্যোমকেশ বাবু, আসো। ব্যোমকেশ আমাকে পরিচিত করিয়া দিয়া বলিল, ইনি আমার বন্ধু, সহকারী এবং ভবিষ্যৎ জীবনী লেখক, তাই ওকে সহজে কাছছাড়া করিবে। কুমার ত্রিদিব হাসিয়া কহিলে, আশা করি আপনার জীবনী লেখার প্রয়োজন এখনো অনেক দূরের। অজিতবাবু এসেছেন, আমি খুব খুশি হয়েছি, কারণ প্রধানত ওর লেখার ভিতর দিয়েই আপনার নামের সঙ্গে আমাদের পরিচয়। উৎফুল্ল হইয়া উঠিলাম। অন্যের মুখে নিজের লেখার অযাচিত উল্লেখ যে কত মধুর, তাহা যিনি ছাপার অক্ষরে কারবার করেন তিনিই জানেন। বুঝিলাম ধনী জমিদার হইলেও লোকটি অতিশয় সুশিক্ষিত ও বুদ্ধিমান। লাইব্রেরি ঘরের চারদিকে চক্ষু ফিরিয়া দেখিলাম দেয়াল সংলগ্ন আলমারিগুলি দেশি বিলাতি নানা প্রকার পুস্তকে ঠাসা। টেবিলের ওপরেও অনেকগুলি বই ইতস্তত ছড়ানো রহিয়াছে। লাইব্রেরি ঘরটি যে কেবলমাত্র জমিদার গৃহের শোভাবর্ধনের জন্য নহে, রীতিমতো ব্যবহারের জন্য, তাহাতে সন্দেহ রহিল না। আরও কিছুক্ষণ শিষ্টতা বিনিময়ের পর কুমার বাহাদুর বলিলেন, এবার কাজের কথায় আরম্ভ করা যাক। সেক্রেটারিকে হুকুম দিলে, তুমি এখন যেতে পারো, লক্ষ্য রেখো এ ঘরে যেন কেউ না আসে।
সেক্রেটারির সন্তর্পণে দরজা বন্ধ করিয়া প্রস্থান করিলে কুমার ত্রিদীপ চেয়ারে ঝুঁকিয়া বসিয়া বলিলেন, আপনাদের যে কাজের জন্য এত কষ্ট করে ডেকে আনিয়াছি, সে কাজ যেমন গুরুতর তেমনি গ্রহণীয়। তাই সকল কথা প্রকাশ করে বলবার আগে আপনাদের প্রতিশ্রুতি দিতে হবে যে একথা ঘূর্ণাক্ষরেও তৃতীয় ব্যক্তির গণ্যগোচর হবে না। এত সাবধানতার কারণ এই ব্যাপারের সঙ্গে আমাদের বংশের মর্যাদা জড়ানো রয়েছে। ব্যোমকেশ বলিল, প্রতিশ্রুতি দেবার কোনো দরকার আছে মনে করি নে। একজন মক্কেলের গুপ্ত কথা অন্য লোককে বলা আমাদের ব্যবসার রীতি নয়। কিন্তু আপনি যদি যখন প্রতিশ্রুতি চান তখন দিতে কোনো বাধা নেই। কিভাবে প্রতিশ্রুতি দিতে হবে বলুন? কুমার হাসিয়া বলিলেন, তামাতে উলসির দরকার নেই, আপনাদের মুখের কথাই যথেষ্ট। আমি একটু দ্বিধায় বলিলাম, গল্প ছলে কি কোনো কথা প্রকাশ করা চলবে না? কুমার দৃঢ়কণ্ঠে বলিলেন, না, এ সম্বন্ধে কোনো আলোচনা চলবে না। হয়তো একটা ভালো গল্পের মশলা হাতছাড়া হইয়া গেল, এই ভাবিয়া মনে মনে দীর্ঘ শ্বাস মোচন করিলাম। ব্যোমকেশ বলিল, আপনি নির্ভয়ে বলুন, আমরা কোনো কথা প্রকাশ করব না। কুমার ত্রিদীপ কিছুক্ষণ চুপ থাকিয়া যেন কিভাবে কথাটা আরম্ভ করিবেন তাহাই ভাবিতে লাগিলেন। তারপর বলিলেন, আমাদের বংশে যে সব সাবেককালের হীরা জহরত আছে সে সম্বন্ধে বোধহয় আপনি কিছু জানেন না। ব্যোমকেশ বলিল, কিছু কিছু জানি। আপনার বংশে একটা হীরা আছে, যার তুল্য হীরা বাংলাদেশে আর দ্বিতীয় নেই। তার নাম সুমন্ত হীরা। ত্রিদেব সাগ্রহে বলিলেন, আপনি জানেন? তাহলে এ কথাও জানেন বোধহয় যে গত মাস কলকাতায় যে রত্ন প্রদর্শনী হয়েছিল তাতে ওই হীরা দেখানো হয়েছিল। ব্যোমকেশ ঘাড় নাড়িয়া বলিল, জানি, কিন্তু দুর্ভাগ্যবশত সে হীরা চোখে দেখার সুযোগ হয়নি। কিছুক্ষণ নীরব থাকিয়া কুমার কহিলেন, সে সুযোগ আর কখনো হবে কিনা জানি না, হীরাটা চুরি হয়ে গেছে। ব্যোমকেশ প্রতিধ্বনি করিয়া কহিল, চুরি গেছে? শান্তকণ্ঠে কুমার বলিলেন, হ্যাঁ, সেই সম্পর্কে আপনাকে আনিয়াছি। ঘটনাটা শুরু থেকে বলি, শুনুন। আপনি নিশ্চয় জানেন আমাদের এই জমিদার বংশ অতি প্রাচীনকাল থেকে চলে আসছে। ১২ ভূঁইয়ারও আগে পাঠান বাদশাদের আমলে আমাদের আদি পূর্বপুরুষ এই জমিদারি অর্জন করে। সাদা কথায় তিনি একজন দুর্দান্ত ডাকাতের সর্দার ছিলেন। নিজের বাহুবলের সম্পত্তি লাভ করে পরে বাদশার কাছ থেকে সনন্দ আদায় করেন। সে বাদশাহী সনন্দ এখনো আমাদের কাছে বর্তমান আছে। এখন আমাদের অনেক অধঃপতন হয়েছে। চিরস্থায়ী বন্দোবস্তের আগে আমাদের রাজা উপাধি ছিল। ওই সীমান্ত হীরা আমাদের আদি পূর্বপুরুষের সময় থেকে পুরুষানুক্রমে এই বংশে চলে আসছে। একটা প্রবাদ আছে, এই হীরা যতদিন আমাদের কাছে থাকবে ততদিন বংশের কোনো অনিষ্ট হবে না। কিন্তু হীরা কোনো রকমে হস্তান্তরিত হলেই এক পুরুষের মধ্যে বংশ লোপ হয়ে যাবে। একটু থামিয়া কুমার আবার বলিতে লাগিলে, জমিদারের জ্যেষ্ঠ পুত্র জমিদারের উত্তরাধিকারী হয়, এই হচ্ছে আমাদের বংশের চিরাচরিত লোকাচার। কনিষ্ঠারা কেবল বাবুয়ান বা ভরণ পোষণ পায়। এই সূত্রে ২ বছর আগে আমার বাবার মৃত্যুর পর আমি জমিদারি পেয়েছি। আমি বাপের একমাত্র সন্তান। উপস্থিত আমার এক কাকা আছে, তিনি বাউয়ান স্বরূপ ৩,০০০ টাকা মাসিক খরপোশ জমিদারি থেকে পেয়ে থাকে। এ তো গেল গল্পের ভূমিকা। এবার হীরা চুরির ঘটনাটা বলি। রত্ন প্রদর্শনীতে আমার হীরা এক্সিবিট করার নিমন্ত্রণ যখন এলো তখন আমি নিজে স্পেশাল ট্রেনে করে সেই হীরা নিয়ে কলকাতায় গেলাম। কলকাতায় পৌঁছে হীরাখানা প্রদর্শনীর কর্তৃপক্ষের কাছে জমা দেবার পর
তবে নিশ্চিন্ত হলাম। আপনারা জানেন, প্রদর্শনীতে বরোদা, হায়দ্রাবাদ, পাটিয়ালা প্রভৃতি রাজবংশের খানদানি জহরত প্রদর্শিত হয়েছিল। প্রদর্শনের কর্তা ছিলেন স্বয়ং গভর্নমেন্ট। সুতরাং সেখান থেকে হীরা চুরি যাবার কোনো ভাই ছিল না। তাছাড়া যে গ্লাস কেসে আমার হীরা রাখা হয়েছিল, তার চাবি কেবল আমারই কাছে ছিল। 7 দিন ধরে এক্সিবিশন চলল, আর দিনের দিন আমার হীরা নিয়ে আমি বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে এসে জানতে পারলাম যে আমার হীরা চুরি গেছে। তার বদলে যা ফিরিয়ে এনেছি তা 200 টাকা দামে মেকি পেস্ট। কুমার চুপ করলেন। বঙ্কেশ জিজ্ঞাসা করিল, চুরি ধরা পড়বার পর প্রদর্শনীর কর্তৃপক্ষকে কিংবা পুলিশে খবর দেননি কেন? কুমার বলিলেন, খবর দিয়েও কোনো লাভ হতো না, কারণ কে চুরি করেছে চুরি ধরা পড়ার সঙ্গে সঙ্গে তা জানতে পেরেছিলাম। ও। ব্যোমকেশ তীক্ষ্ণ দৃষ্টিতে ক্ষণকাল কুমারের মুখের দিকে চাহিয়া থাকিয়া বলিল, তারপর বলে যান। কুমার বলিতে লাগিলে, এ কথা কাউকে বলবার নয়, পাছে জানাজানি হয়ে পারিবারিক কলঙ্ক বের হয়ে পড়ে। খবরের কাগজে এই নিয়ে লেখালেখি শুরু হয়ে যায়। এ ভয়ে বাড়ির লোককে পর্যন্ত একথা জানাতে পারিনি। জানি শুধু আমি আর আমার বৃদ্ধ দেওয়ান মহাশয়। কথাটা আরো খোলাসা করে বলা দরকার। পূর্বে বলেছি, আমার এক কাকা আছেন, তিনি কলকাতায় থাকেন। স্টেট থেকে মাসিক 3,000 টাকা খরচা পান। তার নাম আপনারা নিশ্চয় শুনেছেন। তিনি বিখ্যাত শিল্পী এবং বৈজ্ঞানিক স্যার দিগীন্দ্রনারায়ণ রায়। তার মতো আশ্চর্য মানুষ খুব কম দেখা যায়। বিলেতে জন্মালে তিনি বোধহয় অদ্বিতীয় মনীষী বলে পরিচিত হতে পারতে। তার যেমন অসাধারণ বুদ্ধিমত্তা, তেমনি অগাধ পাণ্ডিত্য। গত মহাযুদ্ধের সময় তিনি প্লাস্টার অফ প্যারিস সম্বন্ধে কি একটা তথ্য আবিষ্কার করে ইংরেজ গভর্নমেন্টকে উপহার দিয়েছিলেন। তার ফলে তিনি সর্বপ্রতিভা। শিল্পের দিকেও তার কি অসামান্য প্রতিভা। তার পরিচয় সম্ভবত আপনাদের অল্প বিস্তর জানা আছে। প্যারিসের শিল্প প্রদর্শনীতে মহাদেবের প্রস্তর মূর্তি এক্সিবিট করে তিনি যে সম্মান ও প্রশংসা লাভ করেন, তা কারোর অবিদিত নেই। মঠের ওপর এমন বহুমুখী প্রতিভা সচরাচর চোখে পড়ে না। বলিয়া কুমার বাহাদুর একটু হাসি দেন। আমরা নড়িয়া চড়িয়া বসিলাম। কুমার বলতে লাগিলেন, কাকা আমাকে কম স্নেহ করেন না, কিন্তু একটা বিষয়ে তার সঙ্গে আমার মতভেদ হয়েছিল। ওই হীরাটা তিনি আমার কাছে চেয়েছিলেন। হীরাটার উপর তার অহেতুক আসক্তি ছিল। তার দামের জন্য নয়, শুধু হীরাটাকে নিজের কাছে রাখবার জন্য তিনি প্রায় পাগলপ্রায় হয়ে গিয়েছিলেন। আমি জিজ্ঞাসা করলাম, হীরাটার দাম কত হবে? কুমার ঈষৎ হাসিয়া বলিলেন, খুব সম্ভব 3 পয়জান। টাকা দিয়ে যে জিনিস কেনবার মতো ভারতবর্ষের লোক খুব কমই আছে। তাছাড়া আমরা কখনো তার দামের যাচাই করে দেখিনি। গৃহদেবতার মতোই সে হীরাটা অমূল্য ছিল। সে যাক, আমার বাবার কাছেও কাকা ওই হীরাটা চেয়েছিলেন, কিন্তু বাবা দেননি। তারপর বাবা মারা যাবার পর কাকা আমার কাছে সেটা চাইলেন। বললেন, আমার মাসারা চাই না, তুমি শুধু হীরাটা দাও। বাবা মৃত্যুকালে আমাকে বিষয়ে সাবধান করে দিয়েছিল। তাই জোরহাত করে কাকাকে বললাম, কাকা, আপনারা যা ইচ্ছে নিয়ে, কিন্তু ও হিরেটা নিতে পারবেন না। বাবার শেষ আদেশ। কাকা আর কিছু বললেন না, কিন্তু বুঝলাম তিনি আমার পর মারাত্মক অসন্তুষ্ট হয়েছে। তারপর কাকার সঙ্গে আমার আর দেখা হয়, তবে পত্র ব্যবহার হয়েছে। যেদিন হীরা নিয়ে কলকাতা থেকে ফিরে এলাম, তো পরদিন কাকার কাছ থেকে এক চিঠি এলো, ছোট্ট চিঠি, কিন্তু মাথা ঘুরে গেল। দেখুন সে চিঠি। চাবি দিয়া সেক্রেটারিয়েট টেবিলের দেরাজ খুলিয়া কুমার বাহাদুর একখানা চিঠি বাহির করিলেন। ছোট ছোট সুহাদ অক্ষরে লেখা বাংলা চিঠি, তাহাতে লেখা, কল্যাণী ও খোকা, দুঃখিত হও না, তোমরা দিতে চাওনি, তাই আমি নিজের হাতেই নিলাম।
বংশলোপ হবে বলে যে কুসংস্কার আছে তাতে বিশ্বাস করো না। ওটা আমার পূর্বপুরুষদের একটা ফন্দি মাত্র, যাতে জিনিসটা হস্তান্তরিত করতে কেউ সাহস না করে। আশীর্বাদ দিও। এটি তোমার কাকা শ্রী দিগেন্দ্র নারায়ণ রায়। ব্যোমকেশ নিঃশব্দে চিঠি ফেরত দিল। কুমার বলিতে লাগিলেন, চিঠি পড়েই ছুটলাম তসখানায়। লোহার সিন্দুক খুলে হীরার বাক্স বার করে দেখলাম। হীরা ঠিক আছে। দেওয়ান মহাশয়কে ডাকলাম। তিনি জহরতের একজন ভালো জহুরি। দেখেই বললেন জাল হীরা, কিন্তু চেহারায় কোথাও একটুকু তফাৎ নেই। একেবারে অবিকল আসল হীরার মতো জোড়া। কুমার দ্বারাজ খুলিয়া একটা ভেলভেটের বাক্স বাহির করিলেন। ডালা খুলিতেই সুপরের মতো গোলাকার একটা পাথর আলোক সম্পাতে ছকমক করিয়া উঠিল। কুমার বাহাদুর 2 আঙ্গুলে সেটা তুলিয়া ব্যোমকেশের হাতে দিয়া বলিলেন, জহুরি ছাড়া তার সাধ্য নাই যে এটা বোঝে। আসলে 200 টাকার বেশি এর দাম নয়। অনেকক্ষণ ধরিয়া আমরা সেই মূল্যহীন কাজখণ্ডটাকে ঘুরাইয়া ফিরাইয়া দেখিলাম। তারপর দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া ব্যোমকেশ সেটা ফিরিয়া দিয়া বলিল, তাহলে আমার কাজ হচ্ছে সে আসল হীরেটা উদ্ধার করা। স্থির দৃষ্টিতে তাহার দিকে চাহিয়া কুমার বলিলেন, হ্যাঁ, কেমন করে হীরা চুরি গেল সে নিয়ে মাথা ঘামাবার কোনো দরকার নেই। আমি শুধু আমার হীরেটা ফেরত চাই, যেমন করে হোক, যে উপায় হোক। আমার সীমান্ত হীরা আমাকে ফিরে এনে দিতে হবে। খরচার জন্য ভাবনা করবেন না। যত টাকা লাগে, যদি 20,000 টাকা দরকার হয় তাও দিতে আমি পশ্চাৎপদ হব না জানলে। শুধু একটা শর্ত, কোনো রকমে কথা যেন খবরের কাগজে না ওঠে। ব্যোমকেশ তাচ্ছিল্য ভরে জিজ্ঞাসা করিল, কবে নাগাদ হিরেটা পেলে আপনি খুশি হবেন? উত্তেজনায় কুমার বাহাদুরের মুখ উদ্দীপ্ত হইয়া উঠিল। তিনি বলিলেন, কবে নাগাদ? তবে কি তবে কি আপনি হিরেটা উদ্ধার করতে পারবেন বলে মনে হয়? ব্যোমকেশ হাসিল, বলিল, এ অতি তুচ্ছ ব্যাপার। আমি এর চেয়ে ঢের জটিল রহস্য প্রত্যাশা করেছিলাম। যা হোক, আজ শনিবার, আগামী শনিবারের মধ্যে আপনার হীরা ফেরত পাবেন। বলিয়া সে উঠাইয়া দাঁড়াইল। কলকাতায় ফিরিয়া প্রথম দিনটি গোলমালে কাটিয়ে গেল। রাত্রে দুজনের কথা হইল। আমি জিজ্ঞাসা করিলাম, প্ল্যান অফ ক্যাম্পেইন কিছু ঠিক করলে? ব্যোমকেশ বলিল, না, আগে বাড়িটা দেখে কিছু সংবাদ সংগ্রহ করা যাক, তারপর প্ল্যান স্থির করা যাবে। হিরেটা কি বাড়িতে আছে বলে মনে হয়? নিশ্চয়। যে জিনিসের মোহে খুড়ো মহাশয় শেষ বয়সে ভাইবোর সম্পত্তি চুরি করেছেন, সে জিনিস তিনি এক দণ্ডের জন্য কাছছাড়া করবেন না। আমাদের শুধু জানা দরকার কোথায় তিনি সেটা রেখেছে। আমার বিশ্বাস। তোমার বিশ্বাস? যাক, সেটা অনুমান মাত্র। দিগেন্দ্র নারায়ণ খুড়ো মহাশয়ের সঙ্গে মুখোমুখি দেখা না হওয়া পর্যন্ত কিছুই বলা যায় না। আমি ক্ষীণকাল নীরব থাকিয়া বলিলাম, আচ্ছা ব্যোমকেশ, এ কাজের নৈতিক দিকটা ভেবে দেখেছ? কোন কাজের? যে উপায় অবলম্বন করে তুমি হীরেটা উদ্ধার করতে চাচ্ছ? ভেবে দেখেছি। ডাহা নিছক চুরি, ধরা পড়লে জেলে যেতে হবে। কিন্তু চুরি মাত্রেই নৈতিক অপরাধ পায়। চোরের উপর বাটপারি করা মহাপূর্ণ কার্য। তা যেন বুঝলাম, কিন্তু দেশের আইন তো সে কথা শুনবে না। সে ভাবনা আমার নয়। আইনের যারা রক্ষক তারা পারেন আমাকে শাস্তি দিতে। পরদিন দুপুরবেলা ব্যোমকেশ একাকী বাহির হইয়া গেল। যখন ফিরিল তখন সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছে। হাতমুখ ধুইয়া জলযোগ করিতে বসিলে জিজ্ঞাসা করিলা, কাজ কত দূর হল? ব্যোমকেশ অন্যমনস্কভাবে কচুরিতে কামড় দিয়া বলিল, বিশেষ সুবিধা হল না। বুড়ো একটা হরতেল কুকুর, তার একটা নেপালি চাকর আছে। সে বেটা চোখ দুটো ঠিক শিকালি বেড়ালের মতো। যা হোক, একটা সুরাহা হয়েছে। বুড়ো একজন সেক্রেটারি খুঁজছে। দুটো দরখাস্ত করে দিয়ে এসেছি। সব খুলে বলো। চায় চুমুক দিয়ে বাটি নামায় রাখিয়া ব্যোমকেশ বলিল, আপনারা শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ সিরিজের গল্প সীমান্ত হীরা, পর্ব 1।
পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন।